ওয়েলকাম স্টুডেন্টস, মাস্টারমশাই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে রয়েছি বাবাইদা। আজকের ক্লাস আমাদের মূলত দশম শ্রেণীর ক্লাস হবে, ডে 8। আর আমাদের আজকে ফিজিক্স ক্লাস। আমাদের টপিক রয়েছে আজকে অ্যাটমিক নিউক্লিয়াস বা পরমাণুর নিউক্লিয়াস। আর এটা আমাদের আজকে পরমাণুর নিউক্লিয়াসের উপরে শেষ এবং চতুর্থ ক্লাস। আজকে আমরা এই ক্লাসটা করেই পরমাণু নিউক্লিয়াস এই পুরো চ্যাপ্টারটা শেষ করব। আর শুধু যারা দশম শ্রেণীতে রয়েছে তাদের জন্যই নয়, কিন্তু যারা ডব্লিউবিপি, রেল, এসএসসি, পিএসসি বা ডিআরডিও, এমটিএসও অ্যাপ্লাই করেছো তাদের জন্য কিন্তু সায়েন্সের এই টপিকটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসে যাব, কিন্তু যাবার আগে ক্লাস 4-এ আমরা কিছু অ্যাসাইনমেন্ট সেট দিয়েছিলাম। সেই অ্যাসাইনমেন্ট সেটের সলভটা আগে করে নেব, তারপর ক্লাসে গিয়ে আমরা বাকিটা শিখব। ঠিক আছে, তাহলে আমরা সবার আগে অ্যাসাইনমেন্ট সলভে যাই। চলে এসেছি অ্যাসাইনমেন্ট সেট সলভকে। তা দেখো, আমাদের 22 থেকে শুরু হচ্ছে। আগের ক্লাসে আমরা 21 পর্যন্ত সলভ করে ফেলেছি। নাম্বার 22 কি বলেছে? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিয়ন্ত্রিত নিউক্লিয় বিক্রিয়ায় উৎপন্ন কোন পদার্থটির সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়? এক্ষেত্রে আমরা নিউট্রনের সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করি, নতুবা নিউট্রনের সংখ্যা শৃঙ্খল আকারে বাড়তেই থাকবে। ঠিক আছে, নিউক্লিয় চুল্লিতে মডারেটরের কাজ হচ্ছে উৎপন্ন যে নিউট্রনগুলো হয় সেগুলো তীব্র গতি সম্পন্ন, তাদের গতিটাকে একটু হ্রাস করা, কমিয়ে দেওয়া। নিউক্লিয় রিঅ্যাক্টরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? নিউক্লিয় রিঅ্যাক্টরে যে বিপুল পরিমাণে নিউক্লিয় শক্তি থাকে, উৎপন্ন হয়, তাকে আমরা কি করি? তাপ শক্তিতে রূপান্তর করি। ঠিক আছে, চলো তারপরে দেখি। দেখো, এবার 25 নম্বর প্রশ্ন বলেছে, নিউক্লিয় রিঅ্যাক্টরে জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়? তা জ্বালানি হিসেবে আমরা কি করি? ইউরেনিয়ামের একটা আইসোটোপ 23592 একে ব্যবহার করি। আর নিউক্লিয় রিঅ্যাক্টরে গৌণ নিউট্রনকে মন্দীভূত, মানে ওর স্পিডটা কমানোর জন্য মডারেটর হিসাবে আমরা ভারী জল বা ডয়টেরিয়াম অক্সাইড D2O বা গ্রাফাইট ব্যবহার করি। আর ভারতবর্ষে দুটো জায়গা যেখানে নিউক্লিয় রিঅ্যাক্টর ব্যবহার করা হয়, একটা রয়েছে তারাপুর, মহারাষ্ট্রে আছে, আর একটা রয়েছে আমাদের কলাপক্কম। এই দুটো জায়গায় আমরা নিউক্লিয় রিঅ্যাক্টর ব্যবহার করি। ঠিক আছে, এবার চলো আমরা সরাসরি আজকের ক্লাসে ঢুকে যাই। আজকে যেটা আমাদের আলোচ্য বিষয় রয়েছে সেটাতে ঢুকে যাই। চলো দেখো, আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। আমরা নিউক্লিয় বিভাজনটা শিখে এসেছি, এবার আমরা শিখব নিউক্লিয় সংযোজন। সংযোজন নামটাতেই বুঝতে পাচ্ছি যে কিছু যুক্ত হয়ে যাচ্ছে। এখানে কিছু বলতে রয়েছে কিছু হালকা মৌলের যে নিউক্লিয়াসগুলো, যেমন আমরা হাইড্রোজেনের হালকা মৌলের নিউক্লিয়াস নিয়েছি। কটা নিয়েছি? 4টে হাইড্রোজেন, 1 2 3 4, 4টে হাইড্রোজেনের কিছু হালকা মৌল নিউক্লিয়াস নিয়েছি। নিয়ে এবার কি করব? ওদেরকে সংযোজিত করব। এবার দেখো, ওরা তো সবাই কিন্তু ধনাত্মক, এগুলো মৌলগুলো কিন্তু ধনাত্মক নিউক্লিয়াস। এবার কতগুলো তুমি ধনাত্মক মৌলকে এক জায়গায় এনে কিন্তু জুড়ে দিতে পারবে না সহজে। যদি একটা ধনাত্মক হতো, একটা ঋণাত্মক হতো, খুব সহজেই এসে জুড়ে যেত। দেখো, আমাদের যেমন চুম্বকের দুটো যদি সেম মেরু হয়, একই মেরু, কাছাকাছি আনবে, জোড়া লাগবে না, দেখবে বিকর্ষণ করবে। আর যদি বিপরীত হয়, ওরাই আকর্ষণ করে নেবে। এখানেও সেরকম, এই যে মৌলগুলো রয়েছে এগুলো তো ধনাত্মক নিউক্লিয়াস, তাহলে আমি ধনাত্মক নিউক্লিয়াসকে কাছাকাছি এনে খুব সহজেই কিন্তু জুড়ে দিতে পারবো না। তার জন্য আমাকে বাইরে থেকে প্রচণ্ড শক্তি দিতে হবে। ওরাও বিকর্ষণ বল দিচ্ছে, আমরা সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে আরও বেশি বল দিয়ে ওদেরকে জুড়ে দেব। তাহলে আমাদেরকে একটা বাইরে থেকে কিন্তু শক্তি প্রয়োগ করতে হচ্ছে। এই শক্তিটা আমরা কিন্তু তাপ শক্তি হিসেবে এদেরকে দেব। কতটা? 10⁷ থেকে 10⁸ ডিগ্রি সেলসিয়াস, ভীষণ তাপ। কিন্তু এত পরিমাণ তাপ আমরা কোথায় পাবো? এই জন্য আমাদের করতে হবে কি? নিউক্লিয় বিভাজন ঘটাতে হবে। নিউক্লিয় বিভাজন থেকে আমরা এই পরিমাণ তাপ পেয়ে যাব। ওই তাপটাকে আমরা সংযোজনের কাজে লাগিয়ে দেব। বুঝতে পারছো? মানে নিউক্লিয় বিভাজনটা হচ্ছে আমাদের সুইচ অন করছে বিক্রিয়াটাকে।
ওই বিক্রিয়াটা নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটা সুইচ অন করে দিল নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটাকে। এবার বিক্রিয়াটা হয়ে গেল, হয়ে কিছু হালকা মৌলের নিউক্লিয়াস যুক্ত হয়ে অপেক্ষাকৃত ভারী মৌল হিলিয়াম উৎপন্ন হয়েছে। আর কি হয়েছে, এর সাথে দুটো পজিট্রন উৎপন্ন হবে আর কিছুটা শক্তি উৎপন্ন হবে 27 মেগা ইলেকট্রন ভোল্ট, বা অনেক জায়গায় 25.69 বা 26 থাকতে পারে, কিছু ব্যাপার নেই, এটা বই টু বই ভ্যারি করতে পারে। এবার দেখো এই যে হালকা মৌলগুলো যুক্ত হয়ে ভারী মৌল নিউক্লিয়াস গঠন করলো, এর ফলে কিছুটা ভর হারিয়ে যায়, অবলুপ্ত হয়, কিছুটা ভর হারিয়ে গেল, সামান্য কিছুটা ভর। এই সামান্য ভরটাই কিন্তু এই বিপুল শক্তিটা উৎপন্ন করে দেয়, প্রচুর শক্তি উৎপন্ন হয়ে যাচ্ছে 27 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা এটাকেই বলবো নিউক্লিয় সংযোজন। তাহলে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া দাঁড়ালো যে নিউক্লিয় বিক্রিয়ায় কিছু হালকা মৌলের নিউক্লিয়াস যুক্ত হয়ে অপেক্ষাকৃত কিছু ভারী মৌলের নিউক্লিয়াস গঠন করে এবং এর সাথে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকেই বলা হয় নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। এই বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় তাপ আমরা জেনে গেলাম। এবার কি হয়, এত পরিমাণ তাপ লাগে এই বিক্রিয়াটা হতে গেলে, তাই আমরা এই বিক্রিয়াটাকে বলতে পারি তাপীয় নিউক্লিয় বিক্রিয়া। ঠিক আছে, এবার আসি আমরা হাইড্রোজেন বোম। হাইড্রোজেন বোমে কি হয়, এই সংযোজন বিক্রিয়াটাই ঘটানো হয়। সেক্ষেত্রে আমরা ওই ডয়টেরিয়াম নেব, হাইড্রোজেনের একটা আইসোটোপ ডয়টেরিয়াম H21, ও তার সাথে নেব আমরা লিথিয়ামের একটা আইসোটোপ। তাহলে হাইড্রোজেন ও লিথিয়ামের যে আইসোটোপের মিশ্রণটা, এই মিশ্রণটা বিক্রিয়া করে কি করবে, বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন করবে এবং এই শক্তিটা কিন্তু নিয়ন্ত্রণে থাকে না, উৎপন্ন হতেই থাকে। আবার একটা হলো শৃঙ্খল বিক্রিয়া, যেমন নিউট্রন উৎপন্ন হচ্ছিল, এখানেও সেরকম প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হতে থাকবে এবং এতটা ভয়ানক শক্তি উৎপন্ন হবে যে পরমাণু বোমার থেকে অনেক গুণ বেশি এর ক্ষমতা হয়ে যায় শক্তির দিক থেকে। এবার আসি আমরা 1938 সালে কি বলল বিজ্ঞানী বেথে ও ওয়াইস্যাকার, এই দুজন বিজ্ঞানী কি বলল, যে বেথে ও ওয়াইস্যাকার বিজ্ঞানী বলল যে সূর্যের মধ্যেও তো প্রচুর পরিমাণে তাপ আছে, প্রায় 10⁸ ডিগ্রি সেলসিয়াস, প্রচুর তাপ। এই তাপ রয়েছে, তার সাথে সূর্যে কি হবে, আমাদের প্রচুর হাইড্রোজেন গ্যাস আছে। এই হাইড্রোজেন গ্যাস আর এই তাপের দ্বারা কি হয়, সেখানে নিউক্লিয় বিক্রিয়া হয়ে যায়, নিউক্লিয় সংযোজন হয়ে গিয়ে সেখানে হিলিয়াম উৎপন্ন হয় আর তার সাথে প্রচুর শক্তি উৎপন্ন হয়, যেই শক্তিটা আমরা পেয়ে আসছি বহুদিন থেকে, আবার ভবিষ্যতেও আমরা অনেক দিন পর্যন্ত এই শক্তিকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের নিউক্লিয় সংযোজন, তার সম্পর্কে কিছু আলোচনা। এবার আমরা আসি এই লেসেনটার ওপরে, যেখানটা আর একটা মেজর প্রবলেম আমাদের থাকে সবার, যে একটা বিক্রিয়া দিয়ে দেয়, সেই বিক্রিয়ায় কতগুলো আলফা কণা বা কতগুলো বিটা কণা বেরিয়ে যাচ্ছে, এরকম যে প্রবলেমগুলো থাকে কিছু, সেই প্রবলেমগুলো সলভে যাই এবার আমরা। চলো, হ্যাঁ স্টুডেন্টস, এখন আমরা এই চ্যাপ্টারটার ওপরে যে কিছু সমস্যাগুলো থাকে সেগুলো সমাধান করি। দেখো, আমাদের প্রথম সমস্যাটা বলেছে যে XA92, এখান থেকে একটা নতুন মৌল তৈরি হলো Y234 আর নিচে Z পারমাণবিক সংখ্যা, আর এর থেকে একটা আলফা কণা বেরিয়েছে, মানে এক্সের থেকে একটা আলফা কণা বেরিয়েছে এবং Y উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়া থেকে আমাদের A এবং Z এর মানটা নির্ণয় করতে হবে। তা দেখো, আমাদের যে বিক্রিয়াটা রয়েছে এখানটায় আমরা জানি একটা আলফা কণা বেরিয়ে যাওয়া মানে যার ভর, আলফার ভর হচ্ছে 4 আর নিচে 2, তাহলে আমাদের এটা ছিল মৌল, এখান থেকে একটা আলফা কণা বেরিয়ে গিয়ে উৎপন্ন হলো Y234, নিচে পারমাণবিক সংখ্যা Z আর একটা আলফা কণা মানে হিলিয়াম 42। তাহলে আমাদের এ পাশে বিক্রিয়কের মোট যে ভর সংখ্যা সেটা সমান হবে আমাদের বিক্রিয়াজাত মোট ভর সংখ্যার সঙ্গে। অর্থাৎ আমাদের এখানে আছে মোট ভর সংখ্যা A,
আর এপাশে মোট ভর সংখ্যা আছে দেখো 234 প্লাস ওপরে 4 অর্থাৎ 238। এটা আমাদের বেরোলো মোট ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি হচ্ছে, এপাশে আছে 92 আর এপাশে হচ্ছে জেড প্লাস এখানে নিচে 2টাকে এপাশে পাঠিয়ে দাও, তাহলে 92 - 2 = জেড, অর্থাৎ জেডের মান হচ্ছে 90। তাহলে আমরা জেডের মান পেয়ে গেলাম 90 আর এর মান এখানে দেখতে পাচ্ছি 238। ভীষণ সহজ অঙ্ক, তবে এই ধরনের কিন্তু অঙ্ক আমাদের কমপক্ষে একটা আসে। ঠিক আছে, এটা গেল একটা টাইপ। আমরা এরপর আর একটা টাইপ শিখি। চলে এসেছি আমরা এবার 2 নম্বর সমস্যায়। 2 নম্বর সমস্যা বলেছে দেখো এক্স একটা মৌল 234 এখান থেকে একটা বিটা কণা নির্গত হবে। একটা বিটা কণা নির্গত হয়ে ওয়াই মৌলটা সৃষ্টি হবে এবং এই উৎপন্ন ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা কত। তাহলে আমাদের দেখো এক্স মৌলটা রয়েছে, তার ভর সংখ্যা 234, পারমাণবিক সংখ্যা 92। এখান থেকে বেরিয়ে যাচ্ছে একটা বিটা কণা। এবার একটা বিটা কণা বেরিয়ে যাওয়া মানে এর থেকে এটা বেরিয়ে যাবে, যার ভর সংখ্যা 0। ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 না কমে উল্টে 1 বেড়ে যাবে। অর্থাৎ আমাদের যে নতুন মৌলটা উৎপন্ন হবে তার ভর সংখ্যা 234ই থাকবে, কিন্তু পারমাণবিক সংখ্যা কি হবে 1 বেড়ে যাবে। কি করে বেড়ে যায় এটা, আগে ছিল 92, এখন বেরিয়ে যাচ্ছে মানে কমে যাচ্ছে। কত কমছে, -1। তাহলে 92 মাইনাসে মাইনাসে +1, তাই হবে 93। অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে 93, উৎপন্ন ওয়াই মৌলটি। পরিষ্কার, খুব সহজ অঙ্ক। এরপরে আমরা যাই নেক্সট। এবার আমরা চলে এসেছি আজকের শেষ অঙ্কতে। দেখো কি বলেছে 3 নম্বর অঙ্কতে, ইউরেনিয়াম 238 থেকে ক্রমান্বয়ে 8টি আলফা ও 6টি বিটা নিঃসৃত হয়ে নতুন যে মৌলটা সৃষ্টি হবে তার ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কত। তাহলে আমাদের এখানে আলফা কণা রয়েছে, আলফা মানে আমরা জানি হিলিয়াম 42, আর বিটা হচ্ছে আমাদের হবে 0 আর -1। তার মানে একটা আলফা কণা বেরিয়ে যাওয়া মানে ভর সংখ্যা 4 কমে যাওয়া। আমাদের এখানে তো আলফা 8টা, তাহলে 8টা আলফা কণা বেরিয়ে গেলে ভর সংখ্যা কমবে কত, 8 × 4 মানে 32। 32 একক ভর সংখ্যা কমে যাবে। আর একটা আলফা কণা বেরিয়ে গেলে পারমাণবিক সংখ্যা 2 কমে, তাহলে 8টা বেরিয়ে গেলে পারমাণবিক সংখ্যা কমবে 16। তাহলে প্রথমে ছিল আমাদের ইউরেনিয়াম 238 আর 92, এখান থেকে প্রথমে 8টা আলফা বেরিয়ে গেল। তার ফলে আমি ধরে নিচ্ছি যে এক্স বলে একটা মৌল উৎপন্ন হলো। তাহলে এই এক্স মৌলের আমাদের কী বের করতে হবে, ভর সংখ্যা। 238 থেকে 32 তুমি বাদ দাও, তাহলে হবে 206। আর পারমাণবিক সংখ্যা 92 ছিল, সেখান থেকে আমি বাদ দেব 16, তাহলে হবে 76 হলো। প্রথমে 8টা আলফা বের করে দিলাম। এবার আমি কি করব, এই এক্স মৌল থেকে আবার 6টা বিটা কণা বের করে দেব। এবার একটা বিটা বেরোলে ভর সংখ্যা কমে 0, তাহলে 6টার জন্য ভর সংখ্যা কমবে 0ই কমবে, ভর সংখ্যার কোনো রকম পরিবর্তন হবে না। আর পারমাণবিক সংখ্যা একটার জন্য বেড়ে যায় 1 একক, তাহলে 6টার জন্য বাড়বে কত একক, 6 একক বেড়ে যাবে। তাহলে আমাদের নতুন যে মৌলটা উৎপন্ন হবে সেটা হবে আমাদের লেড, পিবি। এই লেড মৌলর ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে ওপরে ভর সংখ্যাটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, 206 থাকছে। পারমাণবিক সংখ্যা 76-এর সঙ্গে আমি আরও 6 বাড়িয়ে দেব, তাহলে 76 আর 6 যোগ করলে হচ্ছে 82। তাহলে ওদের প্রশ্ন ছিল যে নতুন পদার্থের সৃষ্টি হচ্ছে, সেই মৌলিক পদার্থের ভর সংখ্যা কত, 206। উৎপন্ন মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা কত, 82। এ দুটোই ওরা চেয়েছে। তা দেখো এই পুরো অঙ্কটা গেল, আমরা 3টে টাইপ শিখলাম। তা এই লেসনে এই সমস্ত অঙ্কগুলো আসে, আর এই লেসনের ওপরে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। কোয়েশ্চেন ব্যাংক আছে, টেস্ট পেপার আছে, সেখান থেকে যত প্রবলেমগুলো বেরোবে তোমাদের করতে গিয়ে যদি অসুবিধা হয়
তোমরা আমাকে কিন্তু কমেন্টে সেগুলো জানাতে পারো, আমি তোমাদের সেগুলো আনসার দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তাহলে আজকে আমাদের পরমাণু নিউক্লিয়াস শেষ হলো, এর পরদিন আমরা আবার একটা ফিজিক্সের ওপরে নতুন চ্যাপ্টার শুরু করব। খুব সহজ দেখেই শুরু করব, ঠিক আছে? তাহলে সবাই এখন বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আর এই চ্যানেলটাকে তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এরপরে আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।